আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা শুরু করছি, সেটা হচ্ছে কোনো পড়াশোনার সেরকম টপিক নয়, কিন্তু ভূগোলের সাথে একটা রিলেটেড বিষয়। যেটা হচ্ছে আর্থ ডে। যদিও আজকে আর্থ ডে ৩ দিন পেরিয়ে গেছে। আমার কিছু ব্যস্ততার কারণের জন্য এটা আগেই বলা উচিত ছিল। কিন্তু তাও আর্থ ডে মানে তো আমার মতে এটা কোনো পার্টিকুলারলি দিন হওয়া উচিত নয়। আমাদের বছরের সমস্ত দিনকেই আর্থ ডে হিসাবে যদি আমরা মেনে চলি, সেটা কিন্তু সবারই ক্ষেত্রে একটা ভালো হবে। পুরো সমগ্র বিশ্বের ক্ষেত্রে। তো সেই উপলক্ষে যে এবারের যে আর্থ ডে বা ধরিত্রী দিবস, সেটা হচ্ছে ৫০ বছর পূর্ণ হলো। 50 ইয়ার্স। তাহলে এই ৫০ বছর যে আমরা পেরিয়ে এলাম পৃথিবীর আর্থ ডে হিসাবে। অ্যাকচুয়ালি মানুষের বসবাস অনেকদিন আগে থেকেই শুরু হয়েছে। প্রায় পৃথিবীর বয়স প্রায় ৫০০ কোটি বছর বা ৪৫০ কোটি বছর আগে থেকে শুরু হয়েছে। মানুষের বসবাস আরো তারপর থেকে হয়েছে। ১ বিলিয়ন ১০০ বিলিয়ন বছর থেকে, মানে ১ বিলিয়ন বা অ্যা এক ১০০ কোটি বছর আগে থেকে, বা এই যে সময় থেকে, একটা দীর্ঘ সময় থেকে যে আমাদের শুরু হয়েছে মানুষের বসবাস। তো এই যে বসবাসের পরবর্তী পর্যায়ে যে আমাদের পৃথিবীর উপরে যে বিভিন্ন ধরনের কার্যকলাপ যে চলছে, সেই জিনিসটাই হচ্ছে আমাদের পৃথিবী কিন্তু বিভিন্নভাবে সহ্য করছে। আমি আগের দিনেই বলেছিলাম যে এই ক্ষেত্রেই আসছে ডিটারমিনিজম, পসিবিলিজম। মানে পৃথিবী অনেক সময় হচ্ছে নিয়ন্ত্রণ করছে পুরোপুরি, আবার অনেক সময় কিছু সম্ভাবনা তুলে ধরছে। তাহলে এই যে আর্থ ডে বা ধরিত্রী দিবস, এই যে বিষয়বস্তুটা, এটা ৫০ বছরে এসে আমাদের কি করণীয়, বা আর্টটি তার কোথা থেকে আসছে, কিভাবে শুরু হয়েছে, সেই জিনিসগুলো জেনে রাখা খুব দরকার। অনেকেই হয়তো ২২শে এপ্রিল বিষয়বস্তুটা সম্পর্কে অনেকেই অবগত হয়েছে যে কেন আ আর্থ ডে আছে বা কি কারণে হয়েছে শুরু, কিভাবে হয়েছে, থিমটা কি? তাও আমি একটা জিনিস মনে করি যে কোন জিনিস হয়তো পড়াচ্ছে, যদি দেখা এবং ভিজুয়ালাইজেশন হয়, সেক্ষেত্রে হয়তো মনে রাখার ক্ষেত্রে কিছুটা হলেও সুবিধা হবে। সেই কারণেই আজকে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করতে শুরু করছি। তো পরবর্তী যেগুলো থাকবে, পরবর্তী যে আমার প্রেজেন্টেশন যেগুলো থাকবে, সেটা আবার সাবজেক্ট রিলেটেড হবে। আজকে যে জিনিসটা আমি কিন্তু এই পৃথিবীর নিয়েই শুরু। পৃথিবী নিয়ে আমাদের ভূগোল একদম ওতপ্রোতভাবে জড়িত। আর্থ ডে বা এই বিষয়বস্তুর সাথে একদম সম্পূর্ণভাবে ওতপ্রোতভাবে জড়িত। আর্থ ডে নিয়ে। কারণ ধরিত্রী দিবস। তাহলে এই যে ধরিত্রী দিবস, যেটা হচ্ছে ২২শে এপ্রিল ২২শে এপ্রিল পালন হয় এবং ৫০ বছর পূর্তি হয়েছে, মানে আমরা বুঝতেই পারছি যে এটা শুরু হয়েছিল 1970 সালে শুরু হয়েছিল। এবং এক্ষেত্রে আমি যে জিনিসটা দেখে নিচ্ছি যে এবারের যে এবারের থিম হচ্ছে ক্লাইমেট অ্যাকশন। প্রত্যেকবারে একটা নির্দিষ্ট আলাদা থিম থাকে। তার মধ্যে এবারের থিম হচ্ছে ক্লাইমেট অ্যাকশন। তাহলে আমি যে দুটো জিনিস আমি বলতে শুরু করছি, যে আগে বলার ক্ষেত্রে, যে এবারে আমাদের ৫০ বছর পূর্ণ হলো ধরিত্রী দিবস বা আর্থ ডে, এবং তার মূল থিম হচ্ছে ক্লাইমেট অ্যাকশন। এবারে আমি বিষয়বস্তুটায় আসি যে কেন আর্থ ডে পালন হয়েছে, কি কারণে হয়, এবং তার মূল প্রেক্ষাপটটা কি হয়ে থাকে, এবং বর্তমানে কি মেনে চলা উচিত, বা ক্লাইমেট অ্যাকশন এর মূল বিষয়বস্তুটা কি? যে হোয়াট ইস আর্থ ডে? আর্থ ডে টা কি? তাহলে আর্থ ডে যেটা বলছে, যে একটা অ্যানুয়াল ইভেন্ট টু সেলিব্রেট অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড অন 22nd এপ্রিল ডিউ টু দ্য এনভায়রনমেন্ট প্রোটেকশন। তাহলে পরিবেশকে রক্ষা করার জন্য আমরা একটা দিনকে ধরে নেওয়া হয়েছে ২২শে এপ্রিল। সেই দিন কিছু কার্যকলাপ নেওয়া হয়। কিছু পলিসি গ্রহণ করা হয়, যেটা পুরো সারা বছর ধরে মেনে চলার চেষ্টা করা হয়। তাহলে সেটাই হচ্ছে আর্থ ডে। এবং এটাকে বলা হচ্ছে মাদার আর্থ ডেও বলা হয়। কারণ আমাদের সবসময় নেচার বা প্রকৃতিকে মায়ের সাথে তুলনা করা হয়। কেন? যে তারও যে কারণটা হচ্ছে যে মেয়েরা, মহিলা, মহিলা কিন্তু প্রকৃতির সবচেয়ে কাছাকাছি। কারণ তারা যেভাবে আমাদেরকে মা, মা আমাদের যেভাবে লালন-পালন করেছেন, ঠিক প্রকৃতিও কিন্তু প্রত্যেকটা প্রাণী, উদ্ভিদকে ঠিক একইভাবে লালন-পালন করছে। প্রত্যেকটা মুহূর্তে। তাই বেটার সাস্টেনেবল আর্থ, স্থিতিশীল, যাতে আমাদের পৃথিবী ভালোভাবে তৈরি করতে পারি, সেই উদ্দেশ্যেই কিন্তু এই আর্থ ডে টা পালন করা হয়। নেক্সট বিষয়বস্তু, যে হোয়াই, কেন সেলিব্রেট করা হয়? তাহলে আমরা দেখি যে আমাদের প্রকৃতির মধ্যে আমরা একটা লিভিং বিইংস, আমরা একটা লিভিং বিইং হিসাবে কাজ করছি, যে জীবিত বিষয়, জীবিত মানুষ।
বা প্রাণী, উদ্ভিদ সমস্ত। তারা আমাদের এখানে বসবাস করছে। তাহলে তাদের মধ্যে যে সম্পর্ক মানে উদ্ভিদ, প্রাণী তার সাথে প্রকৃতির যাতে একটা ওতপ্রোত সম্পর্ক স্ট্রংলি স্থাপন করা যায় এবং যার দায়িত্ব অবশ্যই মানুষের। কারণ একটা উদ্ভিদ কিভাবে ট্রিট করবে সেটা কিন্তু আমরাই ডিটারমাইন করে দিচ্ছি মাঝে, মাঝে। তার গাছটা আমি কেটে নেবো না আবার নতুন অ্যাফরেস্টেশন করাবো, ডিফরেস্টেশন সেগুলো কিন্তু আমরা ডিটারমাইন করছি। তাহলে যেকোনো জিনিসের একটা ঠিকঠাক মেইনটেনিং করা এটা কিন্তু টোটালি হিউম্যান বিইং করছে। মেইনটেইন করাটা। তাহলে এই মেইনটেইনটা করার জন্যই যাতে আমরা ঠিকঠাকভাবে করতে পারি নির্দিষ্ট পলিসি নিয়ে সেই জন্যই কিন্তু এই আর্থ ডে টা শুরু হয়েছে। তাহলে এর যে একটা ব্যাকগ্রাউন্ড, প্রত্যেকটা বিষয়বস্তুর একটা প্রেক্ষাপট থাকে। আর্থ ডে এরও একটা স্ট্রং ব্যাকগ্রাউন্ড রয়েছে কবে থেকে শুরু হয়েছে। যদিও এটা ৫০ বছর ধরা হচ্ছে, কিন্তু এর রুট, আর্থ ডে এর রুট আজ থেকে কিন্তু বহু বছর আগে স্থাপন হয়েছে। যেটা 1872 1872 খ্রিস্টাব্দে। অফিসিয়ালি শুরু হয়েছে 1970 কিন্তু 1872 খ্রিস্টাব্দে শুরু হয়েছে। সেই সময় এটার নাম ছিল এয়ারপোর্ট ডে। ARBOR এয়ারপোর্ট ডে যেটাকে মনে হয় যার মানে হচ্ছে প্ল্যান্টিং অফ ট্রিজ গাছ লাগানো। গাছ লাগানোটাই যার আ মূল বক্তব্য ছিল। যেটা আমেরিকার নেবারাস্কা বলে একটা জায়গা রয়েছে। সেই জায়গাতে সেই জায়গাতেই কিন্তু এই প্রোগ্রামটা ১ম শুরু হয় কার দ্বারা? যে ওইখানে কিছু স্কুল বা বিভিন্ন যে প্রতিষ্ঠান রয়েছে সেখানে গাছ লাগানোর মধ্য দিয়ে আর্থ ডে টা কিন্তু শুরু হয়। কিন্তু তখন ওটার নাম কিন্তু আর্থ ডে ছিল না এবং সেটা শুরু হয়েছিল এপ্রিলের 10th ১০ই এপ্রিল। ঠিক আছে? তাহলে এই যে বিষয়টা তাহলে আমি যে জিনিসটা দেখে নেয়া যায় যে এক্ষেত্রে যে কতগুলো জিনিস যেটা বললাম যে এক হচ্ছে শুরু হয়েছে নেব্রাস্কা ইউএস এর 1872 যেটা করেছিলেন স্টার্লিং মর্টন। স্টার্লিং মর্টন তিনি শুরু করেছিলেন এবং সেটাকে বলা হচ্ছে কি এয়ারপোর্ট ডে যেটাকে হচ্ছে প্ল্যান্টিং অফ ট্রি গাছ লাগানোর একটা দিন হিসাবে ধরা হয়েছে। তাহলে এই হচ্ছে ১ম আমাদের পদক্ষেপ অ্যা এই বিষয়বস্তু নিয়ে এস আমাদের ফার্স্ট পদক্ষেপ। এবারে তার পরবর্তী পর্যায়ে যে এখানে দেখাও যাচ্ছে যে একটা গাছ লাগানো হচ্ছে লেখা আছে এই যে এয়ারপোর্ট ডে এনভি পাবলিক স্কুল সেখানে একটা গাছ লাগানোর মধ্য দিয়ে ওই দিনটা উদযাপন শুরু হয়েছে 1872 খ্রিস্টাব্দে। তার ঠিক ১০ বছর পরে ১০ বছর পরে ওইটা ১ম কিন্তু ১০ই এপ্রিল আমি বললাম। তার ঠিক ১০ বছর পরে 1882 খ্রিস্টাব্দে নেব্রাস্কা যেটা ইউএস এর একটা জায়গা, সেখানে একটা হলিডে এয়ারপোর্ট ডে টাকে একটা ন্যাশনাল হলিডে হিসাবে ঘোষণা করেন। কারণ ওই দিনটা ওই মর্টন যিনি বললাম যে তিনি শুরু করেছিলেন, তার হচ্ছে জন্মদিন হিসাবে ২২শে এপ্রিল জন্মদিন হিসাবে এই দিনটা কিন্তু উদযাপন শুরু হয়। তাহলে দুটো গুরুত্বপূর্ণ বিষয়, এক হচ্ছে 1872 ফার্স্ট শুরু হয়েছে এবং তার পরবর্তী পর্যায়ে এটা ডেভেলপড হয়েছে 1882 তে। 1872 দেন 1882 এবং ১ম এ ১০ই এপ্রিল থেকে পরবর্তী পর্যায়ে এটা শিফট হয়ে আসছে ২২ এপ্রিল ডিউ টু দ্যা বার্থডে অফ মর্টন এবং সেটা সেই সময় ন্যাশনাল অবজারভেন্স একটা জাতীয় মানার দিবস মানে যেটা পালনীয় দিন এবং সেদিনটা অবশ্যই একটা ছুটির দিন হিসাবেও ঘোষণা করা হয়। নেক্সট যেটা বিষয়বস্তু, এরপরে যেটা তার পরবর্তী পদক্ষেপ। এবারে ওই যে জিনিসটা হতে পরবর্তী পর্যায়ে একদম এপ্রিলের ২২ তারিখ ১৯৭০ খ্রিস্টাব্দে সেই সময় থেকে কিন্তু এই আর্থ ডে টা একদম অফিসিয়ালি এবং গোটা ইন্টারন্যাশনালি একটা পালনের একটা পরিকল্পনা শুরু হয়। যেটা হচ্ছে ইপিএ বা এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি রয়েছে ইউএস। তারা কতগুলো ইস্যুর উপর নির্ভর করে ক্লিন এয়ার অ্যাক্ট, ক্লিন ওয়াটার অ্যাক্ট, এন্ডেঞ্জার্ড স্পিসিস অ্যাক্ট এই জিনিসগুলোর উপরে ওই সময় যে প্রেসিডেন্ট ছিলেন রিচার্ড নিক্সন তিনি এই অ্যাক্ট গুলো চালু করেন। এই অ্যাক্ট গুলোর বেসিসেই এই অ্যাক্ট গুলো ঠিকঠাক লাগু করার জন্য সেই সময় শুরু হচ্ছে কিন্তু আর্থ ডে অবজারভেশন। তাহলে এখানে যে জিনিসটা দেখা যাচ্ছে তাহলে আমাকে দেখতে হবে যে এপ্রিল 1970 ১৯৭০ এর এপ্রিলে শুরু হয়েছে যেটা হচ্ছে মার্ক দ্য বিগিনিং অফ দ্য মডার্ন এনভায়রনমেন্টাল মুভমেন্ট যেটাকে হচ্ছে আমাদের পরিবেশ সম্পর্কে যে আন্দোলন রয়েছে যার একটা সূত্রপাত হিসাবে ধরা হচ্ছে
প্রথম এনভায়রনমেন্টাল মুভমেন্টের সূত্রপাত এবং যেটার প্রেক্ষাপট 1969 খ্রিস্টাব্দে 1969 খ্রিস্টাব্দে কিছু টক্সিক এলিমেন্টের অ্যাপ্লিকেশন ইন এগ্রিকালচারাল সিস্টেম, সেইটা থেকেই মানুষের যে একটা ক্ষোভ তৈরি হয়, মানুষ সেটাকে প্রোটেক্ট করার জন্যই কিন্তু এটা শুরু হয় 1970 সালে। তাহলে এই সময় যেটা বললাম যে কতগুলো অ্যাক্ট চালু হয়েছে, ক্লিন এয়ার অ্যাক্ট, ক্লিন ওয়াটার অ্যাক্ট এবং ইনডেঞ্জার্ড স্পিসিস, যেগুলো হচ্ছে আমাদের খুব ভয়াবহতার সম্মুখীন, ডেঞ্জার মানে খুব খারাপ কন্ডিশনে রয়েছে, যেগুলা বিলুপ্তির পথে, সেই সমস্ত স্পিসিসদের প্রোটেকশনের জন্যই কিন্তু এটা শুরু হয়েছে। এবং সেই দিনে যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে প্রায় 20 মিলিয়ন আমেরিকান, নিয়ার অ্যাবাউট 10% of the total American people are engaged with the environmental প্র্যাকটিস বা পার্টিসিপেশন। ওই যে এনভায়রনমেন্টের আন্দোলনের জন্য যে পার্টিসিপেশনটা হয়েছিল, সেক্ষেত্রে প্রায় 20 মিলিয়ন লোক, মানে আমেরিকার টোটাল মানুষের মধ্যে প্রায় 10% মানুষ কিন্তু এই আন্দোলনে যোগ দিয়েছিল সমস্ত কিছু রক্ষা করার জন্য। তাহলে এক্ষেত্রে আমি যে জিনিসগুলো বলা হয়েছে যে তার কারণগুলো কতগুলো গুরুত্বপূর্ণ, যেটাকে ওই সময় ওইটাকে বলা হয়েছে এনভায়রনমেন্ট টিচ ইন। তাহলে যে জিনিসটা, তাহলে কতগুলো জিনিস, এক হচ্ছে যে কি জিনিসের ক্ষেত্রে অয়েল স্পিল, মানে তেল যেটা আমাদের আস্তে আস্তে লিক হচ্ছে, পলিউশন ফ্রম দ্য ফ্যাক্টরিজ অ্যান্ড পাওয়ার প্ল্যান্ট, র সিওয়ারেজ, টক্সিক ডাম্পস, পেস্টিসাইডস, লস অফ ওয়াইল্ডারনেস, এয়ার পলিউশন অ্যান্ড আদার জিনিস। তাহলে এই যে বিষয়বস্তুগুলোর উপরে, এই বিষয়বস্তুগুলোকে যাতে প্রোটেক্ট করা যায়, এগুলো যাতে পরিবেশের ক্ষতি সাধন না করে, তার জন্য প্রায় যেটা বললাম যে 20 মিলিয়ন আমেরিকান, 20 মিলিয়ন আমেরিকান কিন্তু এই ক্ষেত্রে যোগ দিয়েছিলেন। এবং যেটা বললাম প্রায় 10% ফ্রম দ্য টোটাল। তাহলে এই হচ্ছে গুরুত্বপূর্ণ। এবং এক্ষেত্রে যেটা নাম ছিল এনভায়রনমেন্ট টিচিং, যার নাম ছিল। এখানে দেখা যাচ্ছে যে এই যে দ্য নিউ ইয়র্ক টাইমস বলে যে একটা ম্যাগাজিন রয়েছিল, যে পত্রিকা ছিল, সেই পত্রিকাতে দেখা যাচ্ছে যে আর্থ ডে মিলিয়ন জয়েন্টস আর্থ ডে অবজারভেন্স অ্যাক্রস দ্য নেশন, পুরো জাতি জুড়ে কি হারে মানুষ এখানে যোগ দিয়েছে। এপ্রিল 23, 1970, 1970 সালের 23 তারিখে যেটা পাবলিশ হয়েছে নিউ ইয়র্ক টাইমসে। এছাড়া এর পরবর্তী যে কি কতগুলো দেশ যোগ দিয়েছে এবং সেটাকে কে শুরু করেছিলেন? আগে যেটা বললাম যে এই প্রেসিডেন্ট কি করেছিলেন, যে রিচার্ড নিক্সন, তিনি কিন্তু এই প্রোটেকশন অ্যাক্ট গুলো চালু করেছিলেন এবং সেটাকে অ্যাক্টিভ করার জন্য ওই সময় যে সেনেটর ছিলেন নিয়েলসন, সেনেটর কিন্তু ওই 22 এপ্রিল থেকে কিন্তু আর্থ ডে অবজারভেশনটা শুরু হয়। এবং এক্ষেত্রেও একটা কন্ট্রোভার্সি ছিল যে এটা মার্চ মাসে হবে না এপ্রিল মাসে হবে। মার্চ মাসটার ক্ষেত্রে যেটা হচ্ছে, যেটা দিন ইকুইনক্স, বিষুব যেটা বলা হচ্ছে, যে দিন রাত্রি সমান মার্চ মাসে যেটা হয়, তার সাথে সেই দিনটাই কিন্তু একটা, যাতে সমগ্র বিশ্বব্যাপী একইভাবে মেইনটেইন করা যায় দিন রাত্রি সমান, সেই দিনটা একটা কথা ছিল। কিন্তু পরবর্তী পর্যায়ে এটা ঠিক হয় যে 22 এপ্রিল। কারণ এই যে সময়টা, এই সময়টা আমাদের এখানে বসন্তকাল শেষ করে গ্রীষ্মকাল শুরু হয় এবং ওদের ওখানে শরৎকাল, অটাম, মানে উত্তর গোলার্ধে এবং দক্ষিণ গোলার্ধে শরৎকাল, উত্তর গোলার্ধে হচ্ছে বসন্তকাল থেকে গ্রীষ্মকালের দিকে। তাহলে এই সময়টা এরই মাঝখানে, যে ওই সময় কি হয়, কলেজ পড়ুয়াদের পরীক্ষা শেষের পথে। তাই ওই সময়ই কিন্তু ফাইনাল এক্সামের যে ব্রেক যেটা রয়েছে, ফাঁকা রয়েছে, সেই সময়ই এই বিষয়টা শুরু হয় 22 এপ্রিল। যে সময় প্রায় এখন যেটা অবজার্ভ করছে, প্রায় 192 টা দেশ, 1 বিলিয়ন অফ পিপল আর এনগেজড উইথ দ্য অবজারভেশন অফ এনভায়রনমেন্টাল ডে, আর্থ ডে, আর্থ ডে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। তাহলে যেটা বললাম যে প্রায় 1 বিলিয়ন লোক পুরো সমগ্র বিশ্বব্যাপী 192 টা দেশ থেকে কিন্তু এই যে একটা বিগেস্ট সিভিক অ্যাক্টিভিটিস, আমাদের যে মানুষজনদের যে একটা বিশাল বড় অ্যাক্টিভিটিস চলছে হিউম্যান বিইংস এর, সেই অ্যাক্টিভিটিস কিন্তু যোগ দিচ্ছেন। এখানে দেখা যাচ্ছে এ সেনেটর যিনি নেলসন, গেলর্ড নিয়েলসন, তিনি কিন্তু একটা ভাষণ দিচ্ছেন, যে এই সেই যে সিভিক কমিউনিটি আমি বললাম, যে একটা প্রায় 20 মিলিয়ন লোক, ঠিক আছে? যেটা যোগ দিয়েছিলেন আমেরিকার। এবারে যেটা হচ্ছে যে এবারে থিম, আমি আগেই বলেছি যে এবারে থিম হচ্ছে
ক্লাইমেট অ্যাকশন, ক্লাইমেট অ্যাকশন এবারে থিম। এবারে ক্লাইমেট অ্যাকশন এবং যেটা হচ্ছে 50th অ্যানিভার্সারিতে হয়েছে। এবারে ক্লাইমেট অ্যাকশন মানে কি? সেক্ষেত্রে কি বিষয়বস্তুটা রয়েছে? ক্লাইমেট অ্যাকশন মানে আমরা বুঝতেই পারছি যে যাতে আমাদের পরিবেশটা, আমাদের আবহাওয়াটা ঠিকঠাক মেইনটেইন করে গ্রিন হাউস গ্যাস বা এই পলিউশনটা যাতে কমানো যায়, সেই জিনিসটা আমাদের এদের ক্ষেত্রে মূল লক্ষ্য। তাহলে এক্ষেত্রে যেটা রিডিউসিং ডিফরেস্টেশন, যেটা বৃক্ষচ্ছেদন সেটাকে কমাতে হবে। ওয়াইল্ড লাইফ এর প্রোটেকশন করতে হবে। এই বিষয়গুলো কিন্তু এক্ষেত্রে খুব গুরুত্ব দিয়ে দেখা কথা আলোচনা হয়। এবং যেটা হচ্ছে ক্লাইমেটটাই এখন সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন। এবং যেটা ২০১৫ তে যে প্যারিস কনফারেন্স হয়েছিল, সেই সময়ে কিন্তু এই জিনিসটা কিন্তু বারবার আলোচনা হয়েছে যে কিভাবে গ্রিন হাউস গ্যাস কমানো যায়, কিভাবে কার্বন এমিশন কমানো যায়। কিন্তু তা সত্ত্বেও যেটা ১ম সারির দেশ, তারা কিন্তু কোনোভাবেই সেই বিষয়টা মানতে চায়নি। তাহলে এক্ষেত্রে আমি যেই জিনিসগুলো দেখার যে বললাম যে ক্লাইমেট অ্যাকশন খুব মাইনরলি শুনে রাখতে হবে যে ক্লাইমেট অ্যাকশন এটার হচ্ছে মূল থিম। যেক্ষেত্রে কি জিনিসগুলো রিডিউসিং প্ল্যান্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ পপুলেশন, ডেস্ট্রয়িং মানে এটা হচ্ছে যেটা ক্ষতি হচ্ছে ডেস্ট্রয়িং অ্যান্ড রিডিউসিং, এবং ডিফরেস্টেশন যাতে প্রোটেক্ট করা যায়, পলিউশন প্রোটেক্ট করা যায়, এই জিনিসগুলোর উপরে কিন্তু গুরুত্বপূর্ণভাবে প্রভাব গুরুত্বপূর্ণভাবে আলোচনা করা হয়। যেটা হচ্ছে প্যারিস এগ্রিমেন্ট ২০১৫ সাল থেকে সেই জিনিসটা নিয়ে কিন্তু শুরু হয়েছিল। এবারে যেটা হচ্ছে যে থিম, যে কেন ক্লাইমেট অ্যাকশন নেয়া হয়েছে? যে ক্লাইমেট অ্যাকশন এর ফলে আমাদের কতগুলো জিনিস, প্রাকৃতিক যে জিনিসগুলো রয়েছে ন্যাচারাল, সেই জিনিসগুলো কিন্তু একটা ব্যাপক হারে ক্ষতি হচ্ছে। যার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে বিস মানে মৌমাছি, এলিফ্যান্ট হাতি, জিরাফ, হুইল তিমি মাছ এবং কোরাল রিফ প্রবাল প্রাচীর। এরা কিন্তু একটা বড় ক্ষতির সম্মুখীন, একটা বড় থ্রেটেন্ড, বিলুপ্তির পথে একটা বড় বাধার সম্মুখীন হয়ে রয়েছে ডিউ টু দ্য ক্লাইমেট চেঞ্জ। তাহলে এই ক্লাইমেট চেঞ্জটাকে যদি আমি অনেকটা প্রোটেক্ট করে দিতে পারি, সেক্ষেত্রে কিন্তু এটা বেটার ফর দ্য হিউম্যান বিংস অ্যান্ড বেটার ফর দ্য থ্রু আউট ওয়ার্ল্ড, পুরো পৃথিবীর ক্ষেত্রেই ভালো। তাহলে আমাদের সেক্ষেত্রে যেটা বললাম যে ডিফরেস্টেশন, পলিউশন, এই জিনিসগুলোকে আমাকে প্রোটেক্ট করতে হবে। তাহলে এক্ষেত্রে যেটা যে কতগুলা গুরুত্বপূর্ণ বিষয় যেটা যে কি হচ্ছে বর্তমানে ক্লাইমেটের ফলে। 24% অফ দ্য ওয়ার্ল্ড কোরাল রিফ হ্যাজ বিন ড্যামেজ অ্যান্ড beyond the repair, and 75% 75% are currently at risk. তাহলে ১০০% যদি আমি টোটাল কোরাল রিফ ধরা হয়, যার মধ্যে ২৪% কিন্তু একটা ড্যামেজ, প্রায় ধ্বংস, এবং ৭৫% ভয়াবহ ক্ষতির সম্মুখীন। তাহলে এটা একটা পরিবেশের পরিবর্তন জন্য, কারণ আমরা জানি কোরাল রিফ ডেভেলপমেন্ট এর ক্ষেত্রে কিছু ক্লাইমেটিক কন্ডিশন রয়েছে। 50 ফ্যাথম ডেপথ দরকার, 27 ডিগ্রি সেন্টিগ্রেড দরকার। আ এই যে কারেন্ট সূর্য আলোক যাতে ভালোভাবে প্রবেশ করতে পারে, তাহলে এগুলো একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট। তাহলে সেগুলো কিন্তু এখন বাধা পাচ্ছে। ঠিকঠাকভাবে হচ্ছে না। নেক্সট, ফ্রেশ ওয়াটার এ যে ইকোসিস্টেমটা চলতে থাকে, সেটা কিন্তু 75% ফ্রেশ ওয়াটার ইকোসিস্টেমটা কিন্তু বাধা পাচ্ছে। এবং তাতে যে ইকোসিস্টেমের অন্তর্গত যে প্রাণীগুলো রয়েছে, তারাও কিন্তু একটা বড় সমস্যার সম্মুখীন। যদি সমুদ্রে দেখা যায়, সেক্ষেত্রে 40% যে মেরিন পপুলেশন, মানে আমাদের সমুদ্রের তলদেশে যে সমস্ত প্রাণী, উদ্ভিদ জগতের যে বসবাস রয়েছে, সেটা কিন্তু 40% কমে গেছে সিন্স 1970, ১৯৭০ সাল থেকে যদি হিসাব করা যায়, তার তুলনায় 40% কমে গেছে। তাহলে আমরা বুঝতে পারছি যে কি হারে ক্ষতি হচ্ছে। 40% ডিক্রিজ ইন ল্যান্ড অ্যানিমালস, আমাদের স্থলভাগে, শুধু যে জলভাগে 40% কমেছে এটা নয়, স্থলভাগেও 40% কিন্তু প্রাণী, যে বিভিন্ন ইনডেঞ্জার স্পিসিস যেগুলা রয়েছে, এর জন্য আমরা জানি যে রেড ডাটা বুক, গ্রিন ডাটা বুক, এই যে ডেটা বুক রয়েছে, যাতে একদম বিলুপ্তি, একদম বিলুপ্তি, যারা খুব সম্মুখীন ভয়াবহ তার একটা আ নিয়ে হিসাব রয়েছে। তাতে দেখা যাচ্ছে প্রায় 40% অবলুপ্তি পথে ডিক্রিজ, এবং যেটা বলছে 40% অফ দ্য ওয়ার্ল্ড বার্ডস, মানে প্রায় ১১,০০০ বার্ড স্পিসিস, পাখিদের প্রায় ১১,০০০ স্পিসিস ডিক্লাইন, একদম অবলুপ্তি। এটাও কিন্তু একটা লক্ষণীয় বিষয় যে পৃথিবীর তাহলে দেখা যাচ্ছে যে কি হারে ক্ষতি হয়েছে।
তাহলে যেগুলা কোরাল রিফ, ফ্রেশ ওয়াটার অ্যানিমেল, বার্ড, ল্যান্ড অ্যান্ড মেরিন পপুলেশন এগুলা কিন্তু সবচেয়ে বেশি এফেক্টেড। তাহলে এই জিনিসগুলোকে আমরা প্রোটেক্ট করতে পারি না? এই জিনিসগুলো প্রোটেক্ট করার জন্য কিছু যদি পদক্ষেপ নেওয়া যায় সেগুলা হচ্ছে কিন্তু অবশ্যই সম্ভব এবং সেটা নিতে হবে অবশ্যই কাকে? আমাদেরকে, হিউম্যান বিইং কে। আমরা যদি নিই তাহলে কিন্তু সবারই হাসি ফুটবে। এবারে যেটা যে এই যে ডিফারেন্স এর ক্ষেত্রে যে আমরা মৌমাছি, মৌমাছি তারা কি করছে? তারা নিজেদের মতো কিন্তু খাদ্য সংগ্রহ করছে পরাগ রেণুর মাধ্যমে সেখান থেকে কিন্তু খাদ্য সংগ্রহ করছে এবং তার ফলেই কিন্তু ফল, ফুল সমস্ত ফলটা ধরার ক্ষেত্রে এরা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পরাগ সংযোগ করে থাকে। মৌমাছি, প্রজাপতি এরা কিন্তু এই জিনিসটা করে থাকে এবং সেখান থেকে মধু একটা গুরুত্বপূর্ণ উপাদান। কিন্তু তারা এখন একটা বড় বাধার সম্মুখীন। সেটাকে যদি বলা হচ্ছে প্ল্যান্ট এ গার্ডেন অ্যান্ড এভয়েড পেস্টিসাইড তাহলে আমরা এখানে কি বলা হচ্ছে হোয়াই ডু উই নিড টু প্রোটেক্ট দেম? কাদের জন্য হচ্ছে এবং হোয়াট ক্যান ইউ ডু টু হেল্প আউট? তাদের ক্ষেত্রে আমি কি হেল্পটা করতে পারি? কারা থ্রেটেন্ড হচ্ছে এবং তাদের ক্ষেত্রে আমি কি সাহায্যটা করতে পারি? তাহলে আমি যেটা বলছি যদি আমি বাগান শুরু করি, যদি বাগানটা শুরু করি এবং গাছপালাতে পেস্টিসাইড মানে যদি বেশি পরিমাণে বিষ না দিই তাহলে কিন্তু সেটা কিন্তু সুবিধা হবে। নেক্সট জিরাফ, petition to the list of giraffes as endangered এরা কিন্তু একটা বড় সম্মুখীন কারণ গাছপালা যে হারে কমছে সেটাও কিন্তু একটা বড় বাধা হচ্ছে। এলিফ্যান্ট, এলিফ্যান্টের ক্ষেত্রে যেটা হচ্ছে এরা একটা বড় স্পিসিস, এদের একটা বড় জায়গা দরকার, লার্জ করিডোর দরকার। কিন্তু আমাদের কি হচ্ছে জঙ্গলের মধ্যে দিয়ে আমরা ট্রেনের ট্র্যাক থাকছে, হাই রোড থাকছে। আমরা শুনতে পাই যে এখন উত্তরবঙ্গে বা বিভিন্ন জায়গায় জঙ্গলমহলে সেক্ষেত্রে কি বেশিরভাগ সময় হাতির ধাক্কায় মানে সরি ট্রেনের ধাক্কায় হাতি মারা যাচ্ছে। তাহলে এটা কিন্তু একটা বড় সম্মুখীন, বড় ক্ষতি পরিবেশে। তাহলে এভয়েড সার্কাসেস অ্যান্ড অ্যানিমেল রাইট এটার সাথেও বলছে যে এই যে সার্কাস আগেরই আমরা জানি যে বাঘ বা সিংহের খেলা কিন্তু এখন আইন করে বন্ধ হয়ে গেছে। কিন্তু এখনো যেটা হচ্ছে হাতিদের থাকে, ঘোড়া, কুকুর বা এদের এই সমস্ত প্রাণীদের খেলা কিন্তু চলতে থাকে। তাহলে সেই জিনিসটা কিন্তু বন্ধ করতে হবে। নেক্সট কোরাল রিফকে তাহলে আমরা কি করে আটকাতে পারি? এভয়েড দ্য ডিস্ট্রাকটিভ ফিশিং যে আমাদের যে ইনটেনসিভ ফিশিংটা হয় ডিউ টু দ্য ডিউ টু দ্য কমার্শিয়াল পারপাস বাণিজ্যিক কারণে যে এক্সেসিভ হারে আমাদের যে ফিশিংটা হয় সেটা যদি আমি প্রোটেক্ট করতে পারি তাহলে সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কারণ কোরাল রিফও একটা হিউজ পরিমাণে কার্বন অ্যাকুমুলেশন করে বাইরে থেকে কিন্তু কার্বনটাকে টানতে পারে। নেক্সট বোটিং, যখন আমরা সমুদ্রেতে বড় বড় নৌ চলাচল করবে বোটিং করবে সেটা যদি আমি ঠিকঠাক ভাবে করতে পারি, সেটা যদি আমি ভালোভাবে লক্ষ্য নজর রেখে করতে পারি, তাহলে কিন্তু তিমি মাছ কিন্তু অনেকটা সুবিধা তিমি, হাঙর, ডলফিন এরা কিন্তু অনেকটা সুবিধার মধ্যে থাকবে। নাহলে কিন্তু এদেরও একটা বড় ক্ষতি হবে। এক্ষেত্রে আমরা যেটা দেখেছি আগে যে এবারে গুগল যে ডুডুল যেটা রয়েছে সবসময় আমাদের বিভিন্ন একটা থিম বেস হয়। এবারেও কিন্তু গুগলের যে এনভায়রনমেন্ট ডে তে একটা যেটা প্রকাশ করেছে সেটা কিন্তু এই যে মৌমাছি, মৌমাছি একটা বললাম গুরুত্ব উপাদান তার উপর নির্ভর করেই কিন্তু এই ডুডুলটা প্রকাশ করেছে। যে কিভাবে মৌমাছি মধু খেয়ে যাচ্ছে, সবারই বিকাশ ঘটাচ্ছে সেই জিনিসটার উপর সেটা আমরা দেখে নিই। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকটা ফুল তাহলে এখানে যেটা দেখা যাচ্ছে যে এই যে মৌমাছি চারিদিকে আনন্দে বেড়াচ্ছে। ঠিক আছে? যখনই ফুল দেখছে ফুলের কাছে যাচ্ছে। ফুলের কাছে যেমনি যাচ্ছে, এক্ষেত্রে আমাদের ওই দিনে যদি দেখা যায় যে ফুলের কাছে যদি টাচ করা যায়, সঙ্গে কিন্তু আরো ফুল প্রস্ফুটিত হয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু মৌমাছি একটা জায়গা থেকে একটা জায়গায় ঘুরে বেড়ায়, একটা ফুল থেকে আরেকটা ফুলে ঘুরে বেড়ায়, পরাগ সংযোগ করে। ঠিক আছে? ফুল থেকে ফলের সম্মুখীন সমস্ত ধরনের কার্যকলাপ করছে। কিন্তু এখন দেখা যায় না কিন্তু মৌচাকের পরিমাণ যদি দেখি প্রচুর কমে গেছে। এত আর মৌচাক দেখতে পাই না।
তাহলে এই যে জিনিসটা কিন্তু কমে গেছে। আগে গ্রাম বাংলায় যদি দেখা যায় তিল চাষ বা সরষে এই সময় কিন্তু মৌচাকের পরিমাণ বেশি হতো। কিন্তু এখন সেটা দেখা যায় না। অনেক কমে গেছে। তাহলে এক্ষেত্রে এই জিনিসটাকে বাঁচানোর জন্য কিন্তু আমরা খুব ইনটেনসিভলি সমস্ত জিনিস যদি পেস্টিসাইড আমরা যদি পেস্টিসাইডটা কম দিই, এই যে দেখা যাচ্ছে যে ফুলে লাগলেই কত সুন্দর ফুল নতুন হচ্ছে। এইভাবে কিন্তু গুগল ডুডুলটা তৈরি করেছে এবার। যদি পেস্টিসাইড যেটা বলছিলাম যে পেস্টিসাইড বা আমাদের সার বা বিষ যেগুলো যদি কম দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু সবারই কিন্তু ভালো। সবারই ক্ষেত্রে ভালো। তাহলে আমাদের মানুষরাও কিন্তু বিষটা কম আসবে কিন্তু এবং প্রাণীরাও বাঁচবে। এখনো গ্রাম বাংলাতে যদি দেখা যায় বললাম যে আগে যেটা চাষের জমিতে মাছ পাওয়া যেত এখন কিন্তু সেই মাছটা কিন্তু আর পাওয়া যায় না। একদম টোটালি স্টপ। এবং এই প্রসঙ্গে নাসাও একটা গুরুত্বপূর্ণ থিম ভিডিও আর্থ ডেতে প্রকাশ করে। নাসার যেটা হচ্ছে ১৯৬৮ সালে যেটা আমি বলেছি ৭০ সালে অ্যাপোলো 8 শুরু হয়। দেখা যাক যে কিভাবে আমাদের বর্তমানে আস্তে, আস্তে পৃথিবীর পরিবর্তন হয়েছে, আমাদের টেকনোলজি ডেভেলপমেন্ট হয়েছে, সমস্ত রিসোর্স এর ইউটিলাইজেশন বেড়েছে সেটা দেখাচ্ছে। এই যে আমাদের উপগ্রহগুলো ঠিক এইভাবে ঘুরতে থাকে। যেটা হচ্ছে ওয়েদার স্টেশন বা ওয়েদার বেলুন পাঠানো হয় যার দ্বারা ওয়েদারের আসে। ওজোন হোল ১৯৮৩ সাল থেকে ওজোন হোল, কারেন্ট ওজোন লেভেল এটা যেটা রয়েছে। মিথেনের পরিমাণ বাড়ছে পুরো বিশ্বব্যাপী। ল্যান্ডের যে রয়েছে ল্যান্ডসেড ইমেজে যদি দেখতে পাচ্ছি আস্তে আস্তে যে বরফ আস্তে আস্তে গলে যাচ্ছে। চারিদিকে যে বরফ যেগুলা ছিল সেগুলা গলে গলে যাচ্ছে। আগে যে ঢাকা ছিল বরফ এখন কিন্তু সোলার রেডিয়েশনে গলে যাচ্ছে আস্তে আস্তে। প্রেসিপিটেশনের ক্ষেত্রেও দেখা যাচ্ছে কি যে বেশি হারিকেন, টর্নেডো, সাইক্লোনের পরিমাণ কতটা বেড়ে গেছে। সব সময় এটা অ্যাক্টিভ। গ্লোবাল প্রেসিপিটেশন, গ্রাউন্ড ওয়াটার কমে গেছে যেটা একটা বড় থ্রেটেন। এই যে আমাদের এক্ষেত্রে আইস আস্তে আস্তে যেটা স্ট্রংলি এনগেজমেন্ট ছিল এখন কিন্তু গলে গেছে একদমই পরিমাণ। যে গ্রিনল্যান্ডে দেখা যাচ্ছে আগে বরফে ঢাকা ছিল এখন আস্তে আস্তে জল হয়ে পুরো জল গলে চলে আসছে, আইস শিট আর নেই। ম্যারিন অ্যানিমেল যেটা ওশেনের ক্ষেত্রে দেখা যাচ্ছে ওশেনেও কিন্তু নেই। ওশেনেও বহু প্রাণী আমি বলেছি 40% প্রাণী মারা গেছে। তাহলে এটা একটা বড় সমস্যা। ১৯৯৭ থেকে ২০১৭ সি সারফেসের টেম্পারেচার বাড়ছে। ওশান কারেন্টের যে মডেলগুলো সেগুলোরও কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। গলফ স্ট্রিম, হামবোল্ট কারেন্ট থেকে আরম্ভ করে যেরকম ভাবে যেগুলো যেত তার কিন্তু পরিবর্তন অনেকাংশে ঘটে গেছে। এটা একটা কিন্তু বড় সমস্যা পুরো সমগ্র পৃথিবীর ক্ষেত্রে। 50 ইয়ার্স অফ আর্থ ডে প্রেজেন্টেড বাই নাসা। এবার তাহলে চাই যে বিগত এবছরের ক্লাইমেট অ্যাকশন বিগত ১০ বছরে কি থিম গুলো ছিল? কি থিম গুলো ছিল আর্থ ডে? যেটা ২০২০ তে বললাম, ২০২০ তে যেটা রয়েছে ক্লাইমেট অ্যাকশন। তার আগে ২০১৯ এ ছিল প্রোটেক্ট আওয়ার স্পিসিস। আমাদের যে সমস্ত প্রাণী বা এগুলো রয়েছে তাদের যাতে আমি প্রোটেক্ট করতে পারি সেই বিষয়গুলো ছিল ২০১৯ এ। ২০১৮ তে ছিল এন্ড প্লাস্টিক পলিউশন। প্লাস্টিক পলিউশন যেগুলো প্লাস্টিক পলিউশন কে প্রোটেক্ট করে ২০১৮। ২০১৭ তে এনভায়রনমেন্টাল অ্যান্ড ক্লাইমেট লিটারেসি ২০১৭ তে পরিবেশ সম্পর্কিত এবং আবহাওয়া সম্পর্কে আমাদের শিক্ষা বৃদ্ধি পাওয়া। ২০১৬ ট্রিজ ফর দ্য আর্থ, পৃথিবীর জন্য গাছের যে প্রয়োজনীয়তা সেটা নিয়ে আলোচনা হয়। ২০১৫ তে ওয়াটার ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড, যে আমাদের জল সমেত পৃথিবীটা কতটা সুন্দর সেই জিনিসটা নিয়ে আলোচনা হয় এবং তার সাথে ক্লিন আর্থ গ্রিন আর্থ, পরিষ্কার পৃথিবী সবুজ পৃথিবী, এটা একটা থিম। ২০১৪ গ্রিন সিটিস, যে সমস্ত আমাদের বড় বড় টাউন গুলো রয়েছে সেটা সবুজায়ন করা তার উপর লক্ষ্য। ২০১৩ তে দ্য ফেস অফ ক্লাইমেট চেঞ্জ, ২০১২ তে মোবিলাইজ দ্য, ২০১১ তে ক্লিয়ার দ্য, পরিশ্রুত বাতাস, পরিশ্রুত বায়ুমণ্ডল। তাহলে এই হচ্ছে আমাদের ১০ বছরের লাস্ট ১০ বছরের যে মেন থিম। এবারে যেটা দেখা যাচ্ছে যে এই প্রথমবার আর্থ ডে পালন হলো এবং যেটা
উইথআউট হিউম্যান পাঞ্চ, মানুষের কোনো পদক্ষেপ ছাড়াই কিন্তু আমরা লকডাউনের মধ্য দিয়েই আর্থ ডে পালন করে নিলাম। যেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা লার্জ এরিয়া কিন্তু এখন লকডাউনের কবলে। বিগেস্ট লকডাউন ইন হিস্ট্রি যেটাকে বলা হচ্ছে। তখনো পর্যন্ত 25শে মার্চ যেটা ছিল যে ইন্ডিয়ার প্রায় ১৩৩ কোটি, প্রায় পুরো সমগ্র দেশ জুড়ে ছিল। এছাড়া আমাদের ইউরোপের একটা বিস্তীর্ণ অঞ্চল, নিউজিল্যান্ড থেকে আরম্ভ করে এই সমগ্র, এবং এই ছবিটা আমরা এখন সোশ্যাল নেটওয়ার্কে দেখে পরিচিত ছবি হয়ে গেছে। যারা না মানছে তাদের উপর লাঠিচার্জ। এবং যেটা আস্তে, আস্তে বর্তমান পরিপ্রেক্ষিতে কি হচ্ছে, মানুষ প্রয়োজনের তুলনায় অপ্রয়োজনীয় বেরোনোর পরিমাণটা কিন্তু বেড়ে গেছে। সেটা কিন্তু একটা বড় সমস্যা এই পদক্ষেপে। আমাদেরকেও কিন্তু সচেতন হতে হবে। আমাদের কিন্তু এই বিষয়ে রেসপন্সিবল অবশ্যই হতে হবে। এখন দেখা যাচ্ছে কি যে হুজুকে আমি এক্ষুনি বেরিয়ে এলাম, ১ কিলো চাল কিনে নিয়ে এলাম। তাহলে আমি যখন যাবো একদিনেই আমি তো চেষ্টা করতে পারি যে পুরো মাসের, পুরো সপ্তাহের বাজারটা নিয়ে আসা। কিন্তু আমি আবার ১ ঘন্টা পরে আবার ডাল কিনতে গেলাম। আবার ০.৫ ঘন্টা পরে চিনি। তাহলে এই যে জিনিসটা, এটা কিন্তু ঠিক না। এইভাবেই কিন্তু পপুলেশনটা বাড়ছে, যেটা লকডাউনের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। এবং একটা জিনিস মানুষকে বুঝতে হবে যে আমরা যত ভালোভাবে স্ট্রিক্টলি এটা মানবো, তত তাড়াতাড়ি লকডাউন উঠবে। নাহলে কিন্তু এটা আরো ক্রমান্বয়ে বাড়তেই থাকবে। এবং পরবর্তী পর্যায়ে এখন যেটা দেখা যাচ্ছে যে বিস্তীর্ণ অঞ্চলে আরো লকডাউনটা বেড়ে গেছে। ফুল ইন্ডিয়া সমেত, চায়না থেকে আরম্ভ করে আফ্রিকার কিছু জায়গা, নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, এই যে সমগ্র অঞ্চলেই কিন্তু এখন লকডাউন, এবং কিছু, কিছু জায়গায় পার্সিয়াল রয়েছে, কিছু, কিছু জায়গায় এখনো হয়নি লকডাউন। এই যে করুণ ছবি যেটা দেখা যাচ্ছে যে পৃথিবীর মুখে মাস্ক বেঁধে দেওয়া হয়েছে করোনা থেকে প্রোটেক্ট হওয়ার জন্য। কাঁদছে। কিন্তু কাঁদলেও আমরা কাঁদছি এখন। প্রকৃতি কিন্তু কাঁদছে না। প্রকৃতি হাসছে লকডাউনে। আমরা যদি কিছু ছবি দেখে নিই, তাহলে আমরা বুঝতে পারবো যে সত্যিই প্রকৃতি হাসছে। কারণ যে হারে আমরা টর্চার করেছি প্রকৃতিরকে, সেটা কিন্তু সুদে আসলে ফিরিয়ে দেওয়ার সময়। এখানে যেটা, এই যে ছবিগুলো আমি প্রত্যেকটাই আনন্দবাজার থেকে নেওয়া, আনন্দবাজারের তথ্যসূত্র থেকে, যেটা দেখা যাচ্ছে, কিছু আমি ছবি দেখাচ্ছি যে লকডাউনের ফলে কি চেঞ্জটা হয়েছে। আগে যেটা দেখা যাচ্ছে, আগে দিল্লি, এটা দিল্লির গেটওয়ে, ইন্ডিয়া গেট, যেটা গেটওয়ে বলছি, দিল্লির ইন্ডিয়া গেট, সেখানে কি হারে দূষণ, যেটা আমরা জানি সবসময় ধোঁয়ার সাথে ভর্তি থাকে। সেক্ষেত্রে সেই সময়ের ছবি, গত বছরে এই সময়ে লকডাউনের সময় ২০১৯ সালের ছবি থ্রু আউট দ্য ইয়ার, আর এইটা ২০২০ সালের ছবি। কি ক্লিয়ার ভিশন ইন্ডিয়া গেটে। নেক্সট যদি যাই, কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল। এটা হচ্ছে ইন এন এভারেজ আগের বছর, এখন হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ক্লিয়ার ছবি। তাহলে এই যে বিষয়টা, এই যে চেঞ্জ, এটা কিন্তু অবিসম্ভাবী চেঞ্জ। এইটা যমুনা নদী। যমুনা নদীতে ফোম, ফোমের দূষণের ফলে তখনের পরিস্থিতি লকডাউনের আগে, এবং আফটার লকডাউন এখন কতটা স্বচ্ছ, কি ক্লিয়ার হয়ে গেছে যমুনার জল, যেটা চিন্তা করা যায় না এটা যমুনা নদী বলে। ব্যাঙ্গালোরের ব্যাঙ্গালোরের যে নদী রয়েছে, নদী, তার জলের কালার এখানে দেখলেই বোঝা যাচ্ছে যে কিরকম, এবং সেটাই কিছুদিন স্বচ্ছ জল প্রবাহের ফলে যেন মনে হচ্ছে নতুন ভাবে তৈরি হয়েছে। একদম উচ্চ গতির নদীর মতো লাগছে, অথচ আগে কি পরিস্থিতি ছিল। দিল্লি, এটা হচ্ছে কনেট বলে যেটা রয়েছে শপিং এরিয়া, সেই জায়গার কন্ডিশন এভারেজ সময়ে শীতকালীন অবস্থাতে, এবং আফটার লকডাউন এই একই জায়গা এখন কতটা স্বচ্ছ, কি ক্লিয়ার আকাশ, পুরোপুরি পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে। মুম্বাই, এখানে যে দেখা যাচ্ছে যে পলিউশনে দেখা যাচ্ছে না, প্রত্যেকটা বিল্ডিং দেখা যাচ্ছে না, এতটা পরিমাণে ধোঁয়াশা ঢাকা হয়ে রয়েছে। অথচ সেই জায়গায় এখন কি পরিষ্কার, একটাও গাড়ি ঘোড়া নেই। এত ব্যস্ততম এরিয়া, ব্যস্ততম আমাদের মেগা সিটি। এটা হচ্ছে হরিদ্বারের ঘাট, যেখানে হচ্ছে প্রতিদিন
লাখো, লাখো মানুষ গঙ্গা স্নান দেখতে আসেন এবং তার ফলে কি হারে পলিউশন হয়েছে। সেটাই এখন কি স্বচ্ছ জল কোনো মানুষের ওখানে পদক্ষেপ নেই। এবং এটাও আরেকটা মুম্বাইয়ের ছবি যেখানে অবাক করার মতো আগে যে দূষণ ছিল, সেই দূষণ থেকে এখন সেখানে ফিরে আসছে একই জায়গাতে সেখানে ফিরে আসছে পরিযায়ী পাখি। লাখো, লাখো পরিযায়ী পাখি ফিরে আসছে। তাহলে প্রকৃতি তো হাসছে। আজ আমরা গৃহবন্দী কিন্তু সবাই কিন্তু বাইরে। এখন অনেক সোশ্যাল নেটওয়ার্কে যদি ভিডিও দেখা যায় বা ছবি দেখা যাচ্ছে যে কলকাতার রাস্তাতে শিয়াল এরা বেরিয়ে আসছে। বিভিন্ন জায়গায় রাস্তায় উত্তরাখণ্ড থেকে আরম্ভ করে ন্যাশনাল হাইওয়ে বড়, বড় টাউনে হরিণ এসে ঘুরে বেড়াচ্ছে। মুম্বাইয়ে বিভিন্ন জায়গায় হরিণ এসে ঘুরে বেড়াচ্ছে। সেদিনে দেখলাম পুরুলিয়া বা এই অধ্যুষিত অঞ্চলে গ্রামে কিছু, কিছু জায়গায় অযোধ্যা সংলগ্ন অঞ্চলে যেখানে আগে ময়ূর ছিল না, এখন ময়ূর ঘুরে আসছে সেখানে আবার। তাহলে এটাই তো একটা বড় প্রকৃতির পাওয়া। আমাদেরকে গৃহবন্দী রেখে পাওয়া। আমি চাই সবাই সুস্থ হয়ে উঠুক। কিন্তু আমরা যদি মেইনটেইন এ থাকি, সবকিছুর তুলনায় কিছুটা হলেও মানিয়ে চলার চেষ্টা করি, তাহলে কিন্তু প্রকৃতির এতটা খারাপ পরিস্থিতি হবে না। এই যে ছবিটা, এটা হচ্ছে পাঞ্জাবের জলন্ধর। যেখান থেকে আগে দূরত্ব মানে কয়েক মিটারও দেখা যায় না, সেখান থেকে আজ দেখা যাচ্ছে হিমালয় পাহাড়কে দেখা যাচ্ছে ক্লিয়ারলি। একদম পরিষ্কারভাবে হিমালয় পাহাড় দেখা যাচ্ছে। তাহলে এই যে পরিবর্তন, এটাই কিন্তু আর্থ ডে তে বড় পাওয়া। তার সাথে দেখা যাচ্ছে এই যে এটা হচ্ছে চীনের ইউয়ান প্রদেশে পলিউশন ২০১৯ সালের জানুয়ারি, ফেব্রুয়ারি এই সময় কিরকম ভাবে পলিউশন হয়েছে, কি কালার হয়ে রয়েছে এবং এখনের এয়ার, এখন কন্ডিশন। তাহলে দুটো পরিস্থিতি দেখলেই আমরা বুঝতে পারছি যে কতটা পলিউশন, কি হারে গ্লোবাল ওয়ার্মিং কমেছে, কতটা পরিমাণে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ থ্রু আউট দ্য ওয়ার্ল্ড কমে এসছে। এটা কিন্তু এই ছবি থেকে পরিষ্কার। এবং যেটা দেখা যাচ্ছে এখানে যে ২০১৯ সালের যদি দেখা যায় কার্বন এমিশন, এটা বিভিন্ন সময় কার্বন এমিশন ১৪ সাল, ১৫ থেকে আরম্ভ করে এই যে লাস্ট ডার্ক যেটা রয়েছে এটা ২০১৯ এর। এবং সেইখান থেকে ২০২০ তে এই মিডল এরিয়ার পর থেকে এখন ক্লাইমেট এমিশন এর পরিমাণ কমে আসছে। যেটা আমরা কোনোদিনও কল্পনা করতে পারি? যে এই জায়গায় এসে ক্লাইমেটের ক্ষেত্রে সুবিধার্থে আমাদের লকডাউন ইফেক্ট এর জন্য আমাদের CO2 এমিশনটা এই হারে কমে আসবে, যেটা উত্তর বাড়ার কথা। সেটা কিন্তু এই লকডাউনের জন্য। লকডাউন ইফেক্ট এর ফলে পুরো থ্রু আউট ওয়ার্লড এ হিউজ হারে পলিউশন কিন্তু কমে আসছে। যদি পিছিয়ে নেই কিন্তু ভারতের আমি সমস্ত জায়গা দেখালাম এবং ভারতের যেটা এয়ার কোয়ালিটি ইনডেক্স AQI তার কিছু জোন রয়েছে এয়ার কোয়ালিটি ইনডেক্স যেটা সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড যেটা রয়েছে তারা যেটা বের করে যে 0 থেকে 50 যদি থাকে সেটা হচ্ছে গুড, গ্রিন কালারের ইন্ডিকেট হয় গুড এয়ার, যেটা আমাদের মূলত পার্বত্য অঞ্চল থেকে আরম্ভ করে যে জায়গাগুলোতে পলিউশনের রেট কম সেই জায়গায় দেখা যায়। মডারেট থেকে ইয়েলো 51 থেকে 100, আনহেলদি সেনসিটিভ গ্রুপের জন্য যেটা হচ্ছে 101 থেকে 150, আনহেলদি রেড কালার একদম রেড জোন 151 থেকে 200, ভেরি আনহেলদি 201 থেকে 300 আর যেটা হ্যাজার্ডাস 301 301 এন্ড হায়ার। তাহলে যেটা দেখা যাচ্ছে এখানে আমাদের দুটো মেট্রোপলিটন টাউনের কথা যদি দেখি সেক্ষেত্রেই পরিষ্কার। দিল্লি আগে ছিল 161 এই সময়। তাহলে 161 মানে আমরা কোন জোনে আসছি? রেড জোন। সেটা চলে আসছে 93, দ্যাট মিনস কামিং টু দ্য ইয়েলো জোন। এবং যদি আর কিছুদিন থাকে অবশ্যই গ্রিন জোনে এসেও পৌঁছে যাবে। তাহলে একটা রেড থেকে গ্রিন জোনে এই ইয়েলো জোনে চলে আসছে। অ্যাজ ইউজুয়াল মুম্বাইয়ের ক্ষেত্রে 153 থেকে 90, তাহলে 153 দ্যাট মিনস আনহেলদি এয়ার and it come in moderate, that means yellow. That is a biggest change due to the lockdown. And other town near the দিল্লির কাছাকাছি যদি দেখা যায়, এই যে এখানে দেখা যাচ্ছে নয়ডা, গাজিয়াবাদ, মানসের, মান্ডি এই অঞ্চলে লকডাউন ১৬ থেকে ২৪শে মার্চ লকডাউন পিরিয়ডে কিরকম ছিল এবং ২৫ থেকে ২৭ লকডাউন পিরিয়ডে কিরকম সবগুলোই গ্রিন জোনে চলে আসছে। যেটা চেঞ্জ রিডিউস হয়েছে -80% চেঞ্জ।
এবং ২০১৯ এর সাথে ২০ তেও যদি দেখা যায় সেক্ষেত্রে -81, -72 একটা কি হিউজ হারে চেঞ্জ হয়েছে। কতটা হিউজ চেঞ্জ হয়েছে আমাদের এয়ার কোয়ালিটি ইনডেক্স এর, যেটার অনেকগুলো এলিমেন্ট হচ্ছে SO2, সালফার ডাই অক্সাইড, তারপরে PM, পার্টিকেল, বিভিন্ন যে পার্টিকেল রয়েছে ১০ 2.5 এই যে ধরনের বিভিন্ন উপাদান নিয়ে কিন্তু এই জিনিসটা মেজার হয়ে থাকে। এবারে আমাদের ১০ টা যে স্টেপ, এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায়, লাস্ট পর্যায়ে এসে আমি বলছি যে অন্তত এই ১০ টা স্টেপ যদি আমরা কোনো না কোনোভাবে আমি আমরা সবাই যদি মেনে চলি, প্রকৃতির কিছুটা হলেও ভালো হবে এবং আর্থ ডে অবশ্যই তার সার্থকতা থাকবে ধরিত্রী দিবসে। ১ নম্বর যেটা বলা 3R, আমি প্রত্যেকটা পয়েন্ট বলে দিচ্ছি, একটু সবাই কিন্তু এই জিনিসটা লাস্ট অনুরোধের সুরে বা আমাদের সবাইকে নিজেকে সচেতনভাবে এই জিনিসটা মেনে চলতে হবে। 3R, রিডিউস, রিইউজ অ্যান্ড রিসাইকেল, এই ৩ টে জিনিসের ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে। রিডিউস যেগুলো হচ্ছে সেটাকে রিইউজ এর ব্যবস্থা করতে হবে রিসাইকেলিং এর দ্বারা। ভলান্টিয়ার ক্লিন আপ ইন ইউর কমিউনিটি, আমাদের যে কমিউনিটি রয়েছে তাতে আমাদের ভলান্টিয়ার নিজেদের সচেতনভাবে সেই জায়গাগুলো পরিষ্কার রাখতে হবে। এডুকেশন, ন্যাচারাল রিসোর্স, প্রাকৃতিক সম্পর্কিত যে বিষয়গুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমাদের শিক্ষিত হবে, সেগুলো জানতে হবে। সেগুলো আমাদের ভালোভাবে যাতে সচেতনভাবে ব্যবস্থাপনা করা যায় সেই জিনিসটা আমাকে দেখতে হবে। কনজার্ভ ওয়াটার, জল সংরক্ষণ কিভাবে করা যায় সেই জিনিসটার উপর গুরুত্ব দিতে হবে। চুজ সাস্টেনেবল, কিভাবে স্থিতিশীল উন্নয়ন করা যায় সেই জিনিসটা। শপ ওয়াইজলি, খুব আস্তে, আস্তে ব্যা বাজার করতে হবে এবং সেক্ষেত্রে অবশ্যই যেটা আমরা যদি করি প্লাস্টিক, মানে আমরা এখন কোন জায়গায় গেলে না, "দাদা পলি ব্যাগ দিন।" এটা যদি প্রোটেক্ট করা যায়, আমরা যদি ব্যাগ নিয়ে যাই বা পাটের ব্যাগ ব্যবহার করতে পারি, সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ সুবিধা প্রকৃতির ক্ষেত্রে। ইউজ লং লাস্টিং বাল্ব, বারবার বলা হচ্ছে যে এলইডি বা এই বাল্বগুলোর ব্যবহার, যেটা কিন্তু ইলেকট্রিক কম পুড়ছে এবং বেশি দিন ধরে পরিবেশ বান্ধব। এখন দেখা যায় বাল্বের খাতে লেখা থাকে এনার্জি সেভিং, এনভায়রনমেন্টাল অ্যা বেটারনেস, পরিবেশের ক্ষেত্রে সুবিধাদায়ক এই জিনিসগুলো। গাছ রোপণ করতে হবে। ডোন্ট সেন্ড কেমিক্যাল ইনটু দ্য ওয়াটারওয়েজ, জলের মধ্যে কেমিক্যাল যাতে দূষণ না হয় সেই জিনিসটা দেখতে হবে। অ্যান্ড বাইক অ্যান্ড সাইকেলের উপরে চালানোর উপর জোর দিতে হবে গাড়ির থেকে। আমাদের ২ হাত দূরত্বে যাবো, এখন আমাদের এমনই অভ্যাসে দাঁড়িয়েছে সঙ্গে, সঙ্গে বাইকের চাবিটা ঘুরিয়ে নিলাম। কেন? আমি সাইকেলেও যদি যেতে পারি, যে ২ মিনিট ৫ মিনিটের যে দূরত্বগুলো, এটা যদি মেইনটেইন করতে পারি তাহলে কিন্তু আমাদেরই ভালো হবে। হয়তো মনে হচ্ছে যে কথাটা অনেক বড়, বড় মনে হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও এটা কিন্তু মেনে চলা যায়। যে ২ মিনিট আমাদের গলির কাছে আমি যাবো, সেটাও কিন্তু বাইক নিয়ে আমরা যদি যাই, সেটা আমি যদি মেইনটেইন করি সাইকেলে বা আমি যদি হেঁটেও যেতে পারি প্রয়োজনের সময়, সেটা কিন্তু অনেকটাই প্রকৃতির ক্ষেত্রে ভালো। এই জিনিসটা কিন্তু দেখতে হবে। তাহলে যেটা আরেকবার বলে দেয়া 3R, দ্যাট মিনস রিডিউস, রিইউজ অ্যান্ড রিসাইকেল, ভলান্টিয়ার ক্লিন আপ, এডুকেট দ্য কমিউনিটি, কনজার্ভ ওয়াটার, জলের সংরক্ষণ, সাস্টেনেবল, আমাদের পরিবেশের যাতে স্থিতিশীল উন্নয়ন করা যায়, প্লাস্টিক ব্যাগের ব্যবহার বন্ধ করে নিজেদের ব্যাগ নিয়ে যে এবং পাটের ব্যাগের ব্যবহার বাজারের সময়। নেক্সট হচ্ছে ইউজ লং লাস্টিং লাইট বাল্ব, বাল্বের যেগুলো যাতে বেশি দিন টিকে, প্ল্যান্ট ট্রি, গাছ লাগানোর ব্যবস্থা এবং জলের মধ্যে কেমিক্যাল যাতে না প্রয়োগ করা হয় সেই জিনিসটা দেখা এবং বাইক এবং সাইকেলের ব্যবহার। ঠিক আছে? তাহলে আজকের মতো, এখনো লকডাউন চলছে আপাতত সরকারের যে ৩রা মে পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর দেখার জন্য ধন্যবাদ। দেখো কোন জিনিসগুলো সমস্যা হচ্ছে, কোন জায়গাগুলো আটকাচ্ছে বা কি, কি অসুবিধা রয়েছে সেই জিনিসগুলো তোমরা কমেন্ট বক্সে জানিও। কোন জায়গাগুলো বোঝার সমস্যা রয়েছে, আমি আরো ভালোভাবে চেষ্টা করব।